দমকল কেন্দ্র নির্মাণের জন্য জমি চিহ্নিত হয়েছিল কয়েক মাস আগে। এবার আরও এক ধাপ এগিয়ে ইটাহার ভূমি দফতর দমকল বিভাগকে জমির হস্তান্তর কাজ সম্পন্ন করল। বৃহস্পতিবার ইটাহার ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরের বিএলআরও স্বরূপ দত্ত রায়গঞ্জ দমকল কেন্দ্রের ওসি সুদীপ্ত মুখোপাধ্যায়ের হাতে চিহ্নিতকরণ সরকারি জমির নথি তুলে দেন। উত্তর দিনাজপুর জেলার মধ্যে অন্যতম বড় ব্লক ইটাহার। এই ব্লকে প্রায় 3 লক্ষাধিক মানুষের বসবাস, কিন্তু এতদিন এখানে ছিল না কোনো দমকল কেন্দ্র। ইটাহারের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল দমকল কেন্দ্র নির্মাণের, কারণ ইটাহারের প্রত্যন্ত গ্রামে কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দমকলের ইঞ্জিনকে আসতে হতো প্রায় 25 কিলোমিটার দূরে রায়গঞ্জ জেলা সদর থেকে। তাই ইটাহারবাসীর সমস্যার কথা ভেবে প্রশাসনের পক্ষ থেকে দমকল কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। 6 মাস আগে ইটাহারের সুলিয়াপাড়া এলাকায় 12 নম্বর জাতীয় সড়ক লাগোয়া প্রায় 1.5 একর জমি চিহ্নিত করেন প্রশাসন। এরপর দমকল বিভাগের আধিকারিকদের সঙ্গে নিয়ে জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা ও ইটাহারের বিধায়ক মোস্তাফ হোসেন সেই জমি পরিদর্শন করেন। জাতীয় সড়ক লাগোয়া হওয়ায় এই জমি দমকল কেন্দ্র নির্মাণের জন্য উপযুক্ত হওয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকেও সবুজ সংকেত মেলে। এদিন দমকল বিভাগকে ইটাহার ব্লক ভূমি দফতর জমির নথি হস্তান্তর করল। ফলে ইটাহারের দমকল কেন্দ্র গড়ে ওঠায় আশা দেখছেন ইটাহারবাসী। স্যার, আজকে সরকারিভাবে আপনার তরফ থেকে দমকল বিভাগকে জায়গা হস্তান্তর করা হলো দমকল নির্মাণের জন্য। দমকল বিভাগ নির্মাণের জন্য ইটাহারে এতদিন ছিল না, অনেকটা এগিয়ে গেল আমাদের এই প্রক্রিয়া। কি বলবেন স্যার? একটা ভালো পদক্ষেপ নেওয়া হয়েছে আমাদের তরফ থেকে, গভর্নমেন্টের তরফ থেকে। এটার এই ফায়ার স্টেশন ছিল না, ঠিক আছে, নতুন জায়গা আইডেন্টিফাইড করা হয়। জায়গাটা খুব ভালো লোকেশন, রেলিজের ধারে, এবং প্রসেস অনেক খুবই এগিয়ে গিয়েছে। আজকে সেই পজিশনও হ্যান্ড ওভার করে দেওয়া হলো ফায়ার ডিপার্টমেন্টের তরফ থেকে। এখন পুরোপুরি তাদের, কিন্তু তারা এরপর ফার্দার প্রসেসিং যা আছে বিল্ডিং কনস্ট্রাকশন, এই কাজগুলো এরপর হবে। কোন জায়গা স্যার এটা? কোথায় এটা জায়গা? এটা ইটাহারে খুব শহরের কাছেই সুলিয়াপাড়া বলে একটা মৌজা আছে, সেই মৌজা এই নিচের ধারে। কত লোকেশন? কতখানি জায়গা স্যার? টোটাল হচ্ছে 1.5 একর। আজকে কি হলো? আজকে কি করলেন? আজকে যেটা হলো অফিসিয়ালি, কারণ জায়গাটা যা প্রসেস থাকে, এটা পশ্চিমবঙ্গ সরকারের জমি, সেক্ষেত্রে ইন্টার ডিপার্টমেন্টাল ট্রান্সফার দরকার পড়ে, সেগুলো সবই হয়ে গেছে। সেই জায়গা ডিমার্কেট করেও দেখিয়ে দেওয়া হয়েছে ইত্যাদি হয়ে আজকে যেটা হলো সেটা হচ্ছে পজিশন হ্যান্ড ওভার করে দেওয়া, একটা রিট অফ পজিশন বলে, একটা অফিসিয়াল পেপার, সেটা ফায়ার ডিপার্টমেন্টের হাতে আমি তুলে দিলাম। তাহলে এখন জমিটা তাদের অফিসিয়ালি তাদের। স্যার, আপনার নাম, ডেজিগনেশন? আমার নাম সুদীপ্ত মুখার্জি, ওসি রায়গঞ্জ ফায়ার স্টেশন। আজকে কি হলো স্যার? আজকে যেটা হলো সেটা ইটার ফায়ার স্টেশন হওয়ার জন্য যে জমি, সেই জমির হস্তান্তর হলো। সেটা বিএলআরও সাহেব আমাদের হাতে তুলে দিলেন। সেই অফিসিয়ালি যে কাগজ, যেটা হস্তান্তরের যে মূল যে পার্ট যেটা থাকে, মানে এই হস্তান্তরের পরেই আর কি যেটা হয়, সেটা হচ্ছে আমাদের পিডব্লিউডির সঙ্গে ইতিমধ্যেই কথা হয়ে গেছে আর কি, প্ল্যানিংটা করার বিষয়। সেই প্ল্যানও প্রায় রেডি, কিন্তু অফিসিয়ালি এই জমিটা যতক্ষণ না হাতে পাওয়া যাচ্ছিল ততক্ষণ তো আমরা প্রসিড করতে পারছিলাম না। তো সেই আজকে সেই 17 তারিখ, এই দিনটি ইটাহারের মানুষ খালি না, মানে ফায়ার সার্ভিসের জন্য একটা সুদিন হিসাবেই হয়ে থাকবে, ধার্য হয়ে থাকবে। কারণ এই জমি হস্তান্তরটা না হলে তো ইটাহারের মানুষকে এই সুবিধাটা দেওয়া যাবে না। এবং সরকারিভাবে এখানে একটা দমকল কেন্দ্র গড়ে তোলার জন্য বহুদিনের মানুষের একটা ইচ্ছা, আকাঙ্ক্ষা। এবং সত্যি কথা বলতে গিয়ে যে সারাউন্ডিংটা রায়গঞ্জের পক্ষেও কখনো কখনো সমস্যা হয়ে দাঁড়ায়, যে অনেকগুলো ফায়ার, যখন ফায়ার সিজন চলে তখন চাপ হয়ে দাঁড়ায়। সেখানে সরকারও বারবার ভেবেছিল যে এখানে একটা গড়ে তোলা যায় কিনা, কিভাবে যায়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এটা নিয়েছেন, পদক্ষেপ নিয়েছেন, এবং সেই পদক্ষেপ অনুযায়ী আজকে সেই জমি হস্তান্তর হলো। ফায়ার সার্ভিস দমকল এখানে কেন্দ্র গড়ে তোলার জন্য জমি বিএলআর সাহেবের কাছ থেকে আমরা পেলাম, সেই কাগজ আমরা পেয়েছি। এইবার পরবর্তী পদক্ষেপ এইটা আমাদের জায়গা করতে হয়, যেভাবে এগোয় প্রসেস অনুযায়ী। কতদিনের মধ্যে কাজ শুরু হবে বলে আশা করছে, মনে করছে? না, আমাদের উপর থেকে যথেষ্ট তাড়াতাড়ি চাপ আছে, যত তাড়াতাড়ি হয় আর কি। ইনফ্যাক্ট খুব তাড়াতাড়ি পিডব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেবের সাথেও আমাদের বেশ কয়েকবার কথা হয়েছে, মিটিংও হয়েছে, প্ল্যানও প্রায় রেডি। সব মিলিয়ে এখন জাস্ট কিছু ফাইন্যান্সিয়াল স্যাংশন বা সেই সবের ব্যাপার থাকে, সেগুলো হলেই আর কি কাজ শুরু হয়।
কেননা সেখানে মাটি ফেলারও একটা ব্যাপার আছে, এখানে বেশ কিছুটা আর্ট ফিলিংয়ের প্রশ্ন থাকবে। সেটা হওয়ার পরে আমরা আশা করছি আর কি যত তাড়াতাড়ি হয় মানে এখানে কাজ শুরু হওয়ার এটাই ভালো, এবং মানুষকে তাহলে পরিষেবাটা দেওয়া যাবে। সরকারি আবাস যোজনার ঘরের টাকা দ্রুত পাইয়ে দেওয়ার নাম করে আদিবাসী অধ্যুষিত গ্রামগঞ্জে চলছে প্রতারণার কাজ। বিষয়টি জানতে পেরে এদিন বালুরঘাট ব্লকের গ্রাম পঞ্চায়েত প্রধান, উপপ্রধান ও সরকারি কর্মীদের নিয়ে তড়িঘড়ি বৈঠক করল প্রশাসন। বালুরঘাট ব্লক অফিসের মিটিং হলে এই নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন বালুরঘাট ব্লকের বিডিও সম্বল ঝা, পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার সহ বিভিন্ন সরকারি আধিকারিক ও জনপ্রতিনিধিরা। প্রতারণা রুখতে ব্লক প্রশাসনের পক্ষ থেকে একাধিক নির্দেশিকা দেওয়া হয়েছে গ্রাম পঞ্চায়েতগুলিকে। জানা গিয়েছে বালুরঘাট ব্লকের প্রায় 7,500 উপভোক্তা সরকারি আবাস যোজনার ঘর পেয়েছেন। ইতিমধ্যেই বেশিরভাগ উপভোক্তার প্রথম কিস্তির টাকা ঢুকে গেছে এবং তার কাজও প্রায় শেষের দিকে। ঘরের কাজ অর্ধেক হওয়ার পর ব্লক প্রশাসনের তরফ থেকে বাড়ি বাড়ি ভিজিট করা হয়। এরপর দ্বিতীয় কিস্তির টাকা উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে। এই সুযোগকে কাজে লাগাচ্ছে কিছু প্রতারক। দ্বিতীয় কিস্তির টাকা দ্রুত পাইয়ে দেওয়ার নাম করে দেওয়া হচ্ছে উপভোক্তাদের প্রলোভন। মূলত আদিবাসী উদ্দেশ্য এলাকায় উপভোক্তাদের বাড়ি বাড়ি যাচ্ছেন প্রতারকরা, নিজেদেরকে বিডিও অফিসের কর্মী বলে পরিচয় দিচ্ছেন। এরপরই দ্রুত টাকা পাইয়ে দেওয়ার নাম করে চাওয়া হচ্ছে কারো কাছে 10,000, কারো কাছে 15, আবার কারো কাছে 20,000 টাকা। অনেকেই প্রলোভনে পা দিয়ে টাকাও খুঁজেছেন। ইতিমধ্যেই ব্লক প্রশাসনের কাছে এমন 3টি অভিযোগ এসেছে, যদিও এমন ঘটনা ভাটপাড়া, অমৃতখণ্ড ও চকভৃগু গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটেছে। এই খবর TV9 বাংলায় সম্প্রচারিত হতেই নড়েচড়ে বসে ব্লক প্রশাসন। পঞ্চায়েত প্রধান, উপপ্রধান ও অন্যান্য আধিকারিকদের নিয়ে করা বৈঠক করা হয়। স্যার, আজকে বালুরঘাট ব্লকের যে গ্রাম পঞ্চায়েত তার রয়েছে তাদের প্রধান এবং আধিকারিকদের নিয়ে একটা বিশেষ বৈঠক করলেন। কি বিষয়টা নিয়ে স্যার কি বলেন? আজকে যে বিষয়গুলোতে আমরা বিশেষ করে জোর দিচ্ছি তার মধ্যে অন্যতম ছিল বাংলার বাড়ি। বাংলার বাড়িতে যারা প্রথম কিস্তির টাকা পেয়েছে তারা যেন তাদের কাজগুলো শীঘ্র কমপ্লিট করে, এটা একটা বার্তা ছিল। তার চেয়ে বড় একটা বার্তা ছিল, আমরা বেশ কয়েকদিন থেকে লক্ষ্য করছি কিছু প্রতারক যারা বাড়ি তৈরি করেছে তাদের কাছে যাচ্ছে, বা যারা বাড়ি পায়নি তাদের কাছে যাচ্ছে, যে টাকা দিলে পরে সে তাকে পাইয়ে দিতে পারবে। তো এটা সম্পূর্ণভাবে তারা প্রতারিত হচ্ছে, এটার কোনো বাস্তবতা নেই। এইটা জানানোর জন্য প্রধান সাহেবদেরকে আবার নির্দেশ দেওয়া হলো আজকে, যে যেন তারা মাইকিং করেন এবং তারা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যান তাদের সদস্যদের মাধ্যমে, নির্বাচিত সদস্যের মাধ্যমে। সেই বিষয়ে যেন ব্যাপক প্রচার প্রসার হয়, সেটা নিয়ে আজকে মূলত এই মিটিংটা হলো। আপনাদের কাছে এরকম অভিযোগ কতগুলো এসছে স্যার? এখন 3টের মতন তো অভিযোগ এসছে, ভাটপাড়ায় 2টো, অমৃতখণ্ডে জিপিতে একটা। তো তারা থানায় এফআইআর করেছে, থানা থেকে এবার যা আইনানুগ ব্যবস্থা আছে সেটা নেওয়া হবে। কিন্তু আমরা চাই কেউ যেন না প্রতারিত হয়, কারণ বাংলা বাড়ি একটি সরকারি প্রকল্প এবং এটি পেতে গেলে কাউকে কোনো পয়সা দিতে হয় না। এটা আমরা বারে বারে বলেছি। যারা টাকা পেয়েছেন তাদের সঙ্গে মিটিং করে তাদেরকে লিখিতভাবে ওগুলো জানানো হয়েছে। তারপরেও কেন প্রতারিত হচ্ছে জানি না, হয়তো অজ্ঞতার জন্যই হচ্ছে, কিন্তু সেটা যেন না হয় তার জন্য আরো প্রচার প্রসারের জন্য প্রধান সাহেবদেরকে নির্দেশ। মূলত যেসব এলাকায় আদিবাসী অধ্যুষিত সেই সব এলাকায় টার্গেট করা হচ্ছে, দেখতে পাচ্ছি সেখানে আরো বেশি প্রচার প্রসার করার কথা বলা হয়েছে। হ্যাঁ, এটা আমরাও লক্ষ্য করেছি, আদিবাসী এলাকায় এটা বেশি হচ্ছে। বালুরঘাটের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত প্রধানদের নিয়ে একটা বৈঠক অনুষ্ঠিত হলো, কি বিষয় নিয়ে যদি একটু বলুন। হ্যাঁ, আজকে বালুরঘাট ব্লকের সব জিপির প্রধানদেরকে নিয়ে এবং সরকারি যারা অফিসিয়াল আছেন, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, সেক্রেটারি, নির্মাণ সহায়ক, সবাইকে নিয়ে আমরা মিটিংটা করছি। তার মুখ্য কারণটা হচ্ছে বিভিন্ন যে কাজকর্ম, তার জিডব্লিউএম কাজের অগ্রগতিটা কি আছে, বাংলার বাড়ির কাজের কি অগ্রগতি আছে। এখন পর্যন্ত আমাদের বালুরঘাট ব্লকে বাংলার বাড়ির কাজ 99.87%, আমরা প্রায় শেষের দিকে করেই ফেলেছি। তাও কিছু কিছু জায়গাতে কাজকর্ম এখনো শুরু হয়নি, এরকম ঘটনা আমাদের কানে এসছে। সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আর আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে একটা অসাধু চক্র এসটি পাড়াগুলোতে বিশেষত আমরা লক্ষ্য করেছি, তারা যে বিডিও অফিসের নাম করে বিভিন্ন লোকের কাছে টাকা পয়সা চাচ্ছে, যারা আবাস উপভোক্তা তাদের কাছে। সেটা যেন না করতে পারে সেটা আমরা প্রধানদের অ্যালার্ট করছি, সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট অফিসিয়ালদেরও করছি। এর পাশাপাশি প্রত্যেকটা জিপি থেকে যেন মাইকিং করে সেই সব এলাকাগুলোকে আমরা বলে দিতে পারি যে কেউ এই সমস্ত অসাধু ব্যক্তিদের হাতে টাকা দেবেন না। আর তাদেরকে একটা আবেদন আমাদের তরফ থেকে আমরা করতে চাই, কোনো অসাধু ব্যক্তির দ্বারা কেউ যদি প্রতারিত হয় তার নামে অন্তত পুলিশে কমপ্লেন করুন, প্রশাসন যথাযথ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আজকে প্রত্যেক প্রধানদের এটা নিয়ে সতর্ক করা হচ্ছে। একদম, এটার জন্য আজকে ডাকা হয়েছে মেইনলি। বিডিও অফিসে বিডিও স্যার এবং পঞ্চায়েত সমিতির সভাপতি একটা বৈঠক করলেন প্রধানদের নিয়ে। মূলত এই যে বাংলার বাড়ি যোজনার যে টাকা পাওয়ার জন্য একটি দল প্রতারক কাজ করছে, যারা টাকা তুলছে বিভিন্ন জায়গায়, কিস্তির টাকা পাইয়ে তার নামে। এখানে আজকে কি বলা হলো আপনাদের, কিভাবে কি সতর্ক থাকার কথা বলা হলো? এখানে যেটা মিটিং করা হলো,
আমাদেরকে নিয়ে, সবাইকে নিয়ে, যে প্রথমত এটা একটা ভুয়ো খবর, মানে ভুয়ো প্রতারক ঘুরে বেড়াচ্ছে, বলছে আমরা ভিডিও স্টাফ, আমাদেরকে টাকা দিন, কাউকে বলবেন না, কারোর সাথে কোনো কিছু যোগাযোগ করবেন না, আমাদেরকে টাকা দিন, আপনার সেকেন্ড কিস্তি টাকা ঢুকে যাবে। এবং যাদের লিস্টে ধরেন নাম নেই তাদেরকেও বলছে যে আপনাদের নাম উঠে যাবে, এতে কোনো ভয় নেই, আমাদের টাকা দিন, আমরা করে দিচ্ছি, এটাই বার্তা দিয়েছে। এবং মাইকিংও করতে বলেছে যাতে গোটা মানে দক্ষিণ দিনাজপুরের লোক সচেতন হয়ে যাক এবং মানে প্রত্যেকটা এলাকার লোক যে সচেতন মানে সচেতন হয়ে যাক, যাতে কেউ যেন টাকা না দেয়। এই নিয়ে আমরা প্রত্যেকটা পঞ্চায়েতে প্রধান এবং নির্মাণ সহায়ক টোটাল অফিসার মিলে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে নিয়ে আমরা বসে মিটিংও করেছি যাতে না দেওয়া হয়। তারপরেও কিছু কিছু যাদের ধরেন নাম নেই তাদেরকে সঙ্গে এরকম প্রতারণা হচ্ছে, এবং যারা এসটি যারা আছে তাদের সঙ্গে জিনিসটা বেশি হচ্ছে, মানে তাদের মানে একটা বার্তা দিচ্ছে যে তোমরা টাকা দিলে তোমরা ঘর পাবে। এখন তারা কি নির্দেশ দিল, কি করতে বললো? নির্দেশ দিল আমাদের মাইকিং করতে হবে এবং প্রত্যেকটা ক্যান্ডিডেটের বাড়ি গিয়ে গিয়ে আমরা হচ্ছে এটা বার্তা দিব যে তোমরা এরকম ফাঁদে পা দেবে না, এরকম কোনো আমাদের নেই, যে সুস্থভাবে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘর, আবাস যোজনার ঘর, সেটা যেন সবাই পায়, পরিষ্কারভাবে পায়, এখানে কোনো টাকা দিতে হবে, কোনো টাকা পয়সা দিতে হবে না, এটাই বার্তা। আপনার নাম? আমার নাম পম্পা সাহা মহন্ত। কাচের বোতলের বস্তা বোঝাই ট্রাক, তার আড়ালেই পাচার করা হচ্ছিল কয়েক কোটি টাকা মূল্যের কাঠ। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে সেই কাঠ উদ্ধার করল বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্তারা। শুক্রবার ভোর সকালে কালচিনি ব্লকের নিমতি 31 নম্বর জাতীয় সড়কে একটি ট্রাককে দাঁড় করিয়ে তল্লাশি চালায় বক্সা ব্যাঘ্র প্রকল্পের নিমতি রেঞ্জের আধিকারিক ও বনকর্মীরা। তল্লাশি চলাকালীন সেই ট্রাকে থাকা কাচের বস্তা সরাতেই উদ্ধার হয় কাঠ। সেই কাচের বস্তার আড়ালেই ছিল কোটি টাকার কাঠ। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় গাড়ির চালক। উদ্ধার হওয়া কাঠ আসাম থেকে নিমতি 31 নম্বর জাতীয় সড়ক হয়ে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। 2 মিনিট 56 সেকেন্ড সময়ে কম্পিউটার গেম তৈরি করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের নাম তুলল অর্চক দাস। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের গুদরি বাজার অবস্থিত একটি বেসরকারি স্কুলের ছাত্র। স্কুলের প্রধান শিক্ষকের পড়াশোনার জন্য কম্পিউটার গেম তৈরি করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস 2025-এ নাম তোলে। মাত্র 9 বছর 8 মাস বয়সী প্রতিভাবান ছাত্র অর্চক কালিয়াগঞ্জের গুদরি বাজার এলাকার ইংরেজি মাধ্যম স্কুলের 4র্থ শ্রেণীতে পড়াশোনা করে। কালিয়াগঞ্জের স্কুল পাড়ার বাসিন্দা অর্চকের বাবা নিরঞ্জন দাস পেশায় ব্যবসায়ী এবং মা সন্তোষী দাস সাহা গৃহবধূ। অর্চকের এই সাফল্যকে গত 24শে মার্চ স্বীকৃতি দিয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস। প্রতিভাবান অর্চকের এই সাফল্যে ভীষণ আনন্দিত তার স্কুলের শিক্ষক শিক্ষিকা, সহপাঠী এবং অপর ছাত্রছাত্রীদের মতোই অধ্যক্ষ অসীম ঘোষ সমেত শিক্ষক মন্ডলী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, অর্চক গত মার্চ মাসে মাত্র 2 মিনিট 56 সেকেন্ড সময়ে স্কেচ ভিজুয়াল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভিত্তিক কম্পিউটার গেম তৈরি করতে সফল হয়। অর্চকের এই সাফল্যকে স্বীকৃতি প্রদান করে 24শে মার্চ শংসাপত্র ও মেডেল ইস্যু করেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষ। দেখতে পারলাম একটা গেম তুমি তৈরি করেছো, এই গেমটা তৈরি করতে কতক্ষণ লেগেছে এবং কে শিখিয়েছে তোমাকে গেমটা? এই গেমটা তৈরি করতে 2 মিনিট 56 সেকেন্ডের মধ্যে গেমটা তৈরি করে দেখাচ্ছে এবং হেড স্যার এই গেমটা শিখিয়েছে। আচ্ছা, হেড স্যারের নাম কি? অনন্য হোসেন। কোন স্কুলে তুমি পড়াশোনা করো? উজ্জ্বল কিডস স্কুল। আচ্ছা, কেন চিন্তা ভাবনা হলো এই গেম তৈরি করার তোমার? স্কুলে তুমি পড়াশোনা করো, স্কুলের কি শিক্ষক শুধু তোমাকে শিখিয়েছে না আরো অন্যান্য ছাত্রদেরকে শিখিয়েছিল? অন্যান্য ছাত্রদেরকে শিখিয়েছে। আচ্ছা, তার মধ্যে তুমি ফার্স্ট হলে এবং তুমি আবার বুক অফ ইন্ডিয়া বুকে তোমার মানে নাম হয়েছে, তাই না? কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আগামী দিনে কি হতে চাও? আর্মি। আচ্ছা, কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 4। যেখানে অভিভাবকরা বাচ্চাদেরকে মোবাইল বা কম্পিউটার ল্যাপটপ দিতে চায় না, সেখানে আপনি বাচ্চাকে ল্যাপটপ দিলেন, কি উদ্দেশ্যটা কি হয়েছে, কারণটা কি? মানে এখন তো ল্যাপটপ কম্পিউটারের যুগ, সেই জন্য এদেরকে কিছুটা অ্যাডভান্টেজ শেখানোর জন্যই আর কি স্কুল থেকে বলেছিল যে এদেরকে ল্যাপটপ দিলে আমরা পরবর্তী যে এআই যে বলে অ্যাপসটা আছে সেই পর্যায়ে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে এদের। যদি এরা সেই শিক্ষাটা নিতে পারে তাহলে ওরা মানে শেখাবে না কেন, এই অ্যাডভান্টেজটা নিতে চাচ্ছে স্কুল। স্কুল তাহলে আপনাদেরকে বলেছিল নাকি? হ্যাঁ, স্কুল থেকে বলেছিল যে একটা করে ল্যাপটপ কিনে দিতে। কোন স্কুলে পড়ে আপনার? উজ্জ্বল কিডস ওয়ার্ল্ড দ্য স্মার্ট স্কুলে পড়াশোনা করে। কি হয়েছে আপনার ছেলে?
ছেলে গেমটা স্কুল থেকেই শিখেছিল। ওদের স্কুলে হেড স্যার অরুণা হোসেন ল্যাপটপ কিনে দেওয়ার পর তাদেরকে ওই ট্রেনিং প্রত্যেকদিন ক্লাস করায় এই ল্যাপটপের মধ্যে। ওদের পাইথন, কোডিং, হ্যাঁ, এইসব শেখায়। এইটা একটা মানে স্ক্র্যাচ ভিজুয়াল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয় এই গেমটা, যে গেমটা তৈরি করেছে। হ্যাঁ, এটা মোটামুটি 10-15 দিন মানে ওকে প্র্যাকটিস করানো হয়েছিল, স্কুল থেকে শিখিয়ে দিয়েছিল। তারপরে বাড়িতে সে প্র্যাকটিস করেছিল। প্র্যাকটিস করার পরে যখন সে কমপ্লিট করতে পারে, সেটা টাইমটা দেখা যায় 2 মিনিট 56 সেকেন্ডেও কমপ্লিট করে ফেলেছে। তারপরে ওটা ইন্ডিয়া বুকস অফ রেকর্ডসে অ্যাপ্লিকেশন করেছিল। সেখান থেকে তারা 24শে মার্চ স্বীকৃতি দেয়। এই 24শে মার্চ স্বীকৃতি দেওয়ার পর গ্র্যান্ড হয়ে যায় যখন, তারপরে এটা এপ্রিল মাসের 3 তারিখে এটা বাই পোস্টে স্কুলেই আসে। তারপর স্কুল থেকে আমাদেরকে দিয়ে দেয়। কেমন লাগছে? ভালো তো লাগছেই অবশ্য। ছেলের সাফল্যে আমাদেরও গর্ব, স্কুলের গর্ব, আমাদেরও গর্ব। খুবই আনন্দ লাগছে। আমি আশা করছি পরবর্তীতে যেন আরও একটু উঁচু ধাপে যেতে পারে, বা গিনিস বুক অফ ওয়ার্ল্ড বলে যে আছে, এর পরবর্তীতে যদি আরও কিছু এগিয়ে যেতে পারে তাহলে সেটাতে অ্যাপ্লিকেশন করা যাবে। স্কুলে পড়াশোনা কেমন হয়? স্কুলে পড়াশোনা ভালোই হয়। আপনার নাম? আমার নাম নিরঞ্জন দাস। ছেলের নাম অর্চক দাস। পুলিশ কর্মীর বাড়িতে চুরির ঘটনায় 2 জনকে গ্রেফতার করল এনজিপি থানার পুলিশ। গত 22শে মার্চ বাড়ি ভাষার বাসিন্দা পুলিশ কর্মী স্বপন কুমার চন্দনের বাড়িতে চুরির ঘটনা ঘটে। নগদ 20,000 টাকা ও রূপোর অলংকার চুরি করে চম্পট দেয় চোরের দল। 23শে মার্চ এই বিষয়ে এনজিপি থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে গতকাল রাতে মাদানী বাজার বাসবাড়ি থেকে সুজন রায় ও মানিক সরকারকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া নগদ টাকা ও রূপোর অলংকার। শুক্রবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির কালিয়াগঞ্জ 2 নম্বর চক্রের 49তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল শুক্রবার। শেঠ কলোনি প্রাইমারি স্কুলে সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় সাধারণ সভার কাজ। বিদায়ী সভাপতি সৌরভ কুণ্ডু এবং সম্পাদক অয়ন দত্তের নেতৃত্ব। প্রাথমিক শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষকদের বকেয়া মহার্ঘ ভাতা সহ বিভিন্ন দাবি দাবা সামনে রেখে এই সম্মেলনের আলোচনায় অংশগ্রহণ করেন উপস্থিত শিক্ষক শিক্ষিকাদের অনেকেই। অয়ন দত্ত, নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির কালিয়াগঞ্জ 2 নং চক্রের সম্পাদক। 49তম এটা সার্কেল সম্মেলন। মূলত হচ্ছে এটা আমাদের বার্ষিক সম্মেলন হয় এবং বছরে যে আমাদের কাজকর্মের ভিত্তিতে এবং আমাদের দাবি দাওয়া সেগুলো নিয়ে সব এখানে আলোচনা হয়। বর্তমান যে শিক্ষার যে পরিস্থিতি, যে শিক্ষকরা চাকরি যোগ্য শিক্ষকরা একমাত্র এই সরকারের দুর্নীতির বশে যোগ্য শিক্ষকরা আজকে তারা রাস্তায়, আজকে প্রাথমিক শিক্ষারও হচ্ছে মানে একটা সরু সুতার মতন ঝুলছে। এই জায়গাটায় দাঁড়িয়ে আমাদের আজকে চক্র সম্মেলনটা হচ্ছে। নতুন করে কমিটি গঠন হবে। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসে ধাক্কা ট্রাকের। খড়িবাড়ির ইন্দো নেপাল সীমান্ত লাগোয়া পানি ট্যাঙ্কির শিলিগুড়ি বিহারগামী 327 নম্বর জাতীয় সড়কের ঘটনা। শুক্রবার শিলিগুড়ির দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা যাত্রীবাহী বাসটিতে সজোরে ধাক্কা মারে। ট্রাকের গতি বেশি থাকায় বাসটিকে ধাক্কা মারার পরে একটি টোটো ও দোকানে ধাক্কা মারে সেটি। ঘটনায় বাসে থাকা 3 জন জখম হয়েছেন। পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়িবাড়ির পানি ট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ ও ট্রাফিক পুলিশ। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় পলাতক ট্রাক চালক। হয়েছিল মানে ও তো পুরো স্পিডে আসছে। কোন দিক থেকে? আমি এদিক থেকে আসছে, শিলিগুড়ি থেকে। শিলিগুড়ি থেকে আসতেছিল। বাঁ দিকে আমি কাটতে মানে ডান দিক থেকে মানে সেকেন্ড সিট থেকে মারতে চালু করছে। মারতে যায়, মারে মানে বাঁ দিকে ঘুরছে, ওইদিকে যায় ঢুকে দিচ্ছে গাড়িটা। হ্যাঁ ছিল তো, রিজার্ভ যাচ্ছিলাম না। পুরোটা 2 জন পাইছে। ট্রাক আসলো, 42 নম্বর ট্রাক। আমি তো ওই পাই গেলাম টাকা খুঁজে করতে। ট্রাকটা বাসের মধ্যে মারে আছে। এখানে আমি লটারির দোকান করেছিলাম, লটারির দোকানটা উড়াই দিচ্ছে। অনেক ক্ষতি হয়েছে আমার। লটারিগুলো নাই, টাকা পয়সা ক্যাশ থেকে আউট হয়ে গেল। পুরো লোকের ভিড়। দোকানটা ভেঙে দিচ্ছে। আমার অনেক টেবিল ভাঙা করছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমার এটা দিতে হবে। এটা শিলিগুড়ি থেকে আসছিল, এটা আসছে বাসে ঢাকা মারছে সামদিন। আহত হচ্ছে, কারণ সিনে চলে গেছে, মুখ চলে গেছে। এখানে আছে টোটো মারে আমার দোকানে ভাঙছে, আমার লটারির দোকানটা ভাঙা করছে।
লটারি টাকা সব আউট হয়েছে, টাকা ছিল। আর দোকানে অনেক ক্ষতি হয়েছে, দোকান পর্যন্ত ভাঙা হয়ে গেছে। রাস্তার বিপদ না হলে আমাকে বাড়িতে গাড়িতে এই ভাগ্য ভালো রাস্তার বিপদ হয়ে গেছে, টাকা খুঁজতে করতে বেঁচে গেলাম, তখন আমাকে বাঁচাইলো। সেখানে আমার কাছে আমার ক্ষতিপূরণ দিতে হবে। আমার পুলিশ সব নাই, এখানে সব লটারি আউট হয়ে গেছে। নিজেদের অধিকার আদায়ের দাবিতে গঙ্গারামপুর গণস্বাক্ষর কর্মসূচির যোগ্য শিক্ষক অধিকার মঞ্চের শুক্রবার গঙ্গারামপুর বাসস্ট্যান্ড এলাকায় এদিনের এই কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে শতাধিক শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেন। তাদের মূল দাবিগুলি ছিল স্বচ্ছভাবে মেধা তালিকা প্রকাশ করা, গণস্বাক্ষর অভিযানের পাশাপাশি আগামী 26শে এপ্রিল কলকাতায় রাজভবন অভিযানের ডাক দিয়েছে যোগ্য শিক্ষক অধিকার মঞ্চ। প্রসঙ্গত দুর্নীতির অভিযোগে সুপ্রিম কোর্ট প্রায় 26,000 এসএসসি চাকরি প্রার্থীদের চাকরি বাতিল করেন, যা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। এদিকে 17 এপ্রিল সুপ্রিম কোর্টের একটি বিশেষ নির্দেশে জানানো হয়েছে নবম থেকে দ্বাদশ শ্রেণীর যোগ্য সহকারী শিক্ষকরা নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তাদের পদে বহাল থাকতে পারবেন। একই সঙ্গে আদালত রাজ্য সরকারকে 31শে ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে। এরই মাঝে নিজেদের অধিকার আদায়ের দাবিতে গোটা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা গঙ্গারামপুরে গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করল যোগ্য শিক্ষক যৌথ মঞ্চ। গোটা রাজ্য জুড়ে এই কর্মসূচি হচ্ছে এবং আমরা ধারাবাহিক আন্দোলনের ডাক দিয়েছি। এই বিক্ষোভ কর্মসূচি বিভিন্ন রকম ভাবে হবে এবং আমরা এরপরে আরো জোরালো আন্দোলন করব। আমাদের যে দাবি, সে দাবি খুব সহজ। সিবিআই যে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, তারা যদি যোগ্য অযোগ্যের বিভাজন না করতে পারে তাহলে আমরা মনে করি তারাই অযোগ্য। বা আমাদের যারা নির্ণায়ক সংস্থা, তারা যদি সে কাজটা না করে, আগামী 21 তারিখে যোগ্য অযোগ্যের লিস্ট আসার কথা আছে। আমরা সেই দিকে চেয়ে আছি এবং আমরা চাই যে আমাদের সরকার আমাদের পাশে দাঁড়াক, যে প্রতিশ্রুতি আমাদের দিয়েছে। এরপর যদি সেটা না রাখা হয়, আমরা কিন্তু জোরালো আন্দোলন করব, আপনাদের মাধ্যমে জানিয়ে দিচ্ছি। এবং দেশের সকল নাগরিককে, সুনাগরিককে, আমাদের রাজ্যের সকল সুনাগরিককে, সকল অভিভাবককে, সকল সহযোদ্ধাদের আমরা আপনাদের মাধ্যমে আহ্বান জানাই যে এই নৈতিক যুদ্ধে আমাদের পাশে এসে দাঁড়ান। রাকেশ আলম। যোগ্য শিক্ষক অধিকার মঞ্চ অর্থাৎ 2016 প্যানেলভুক্ত যারা শিক্ষক ছিলেন এবং যারা যোগ্য, যাদের বিরুদ্ধে কোনো রকম দুর্নীতির অভিযোগ নেই, সেই শিক্ষক যারা আছি আমরা, তাদের তরফ থেকে এখানে একটা গণস্বাক্ষর কর্মসূচি নেওয়া হচ্ছে এবং এই গণস্বাক্ষর সংগ্রহ করার পরে আমরা 22 তারিখ কলকাতার রাজভবন অভিযান করব। এবং একটাই আমাদের উদ্দেশ্য যে আমরা যারা যোগ্য এবং পরীক্ষার মাধ্যমে চাকরি পেয়েছি, তারা যেন সসম্মানে চাকরিটা আমরা করতে পারি এবং ফিরে পাই। এবং এর পাশাপাশি স্থায়ীভাবে যেন আমরা আমাদের 8 মাসের, গতকাল সর্বোচ্চ আদালতে একটা রায় হয়েছে আমরা 8 মাস স্কুল যেতে পারবো। তো আমরা চাই যে আমাদের অবসরকালীন জীবন অবধি যেন আমরা সসম্মানে চাকরিটা স্থায়ীভাবে ফিরে পাই। এই জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি গণস্বাক্ষর কর্মসূচি এবং মানুষের স্বাক্ষর গ্রহণ করে আমরা আগামী দিনে 22শে এপ্রিল রাজ্যপালের কাছে আমরা রাজভবন অভিযান করব। ভিজিটিং আওয়ার ছাড়াই ওয়ার্ডে ঢোকার চেষ্টা নিয়ে রোগীর পরিজনদের সাথে নিরাপত্তা কর্মীদের হাতাহাতিকে কেন্দ্র করে চাঞ্চল্য রায়গঞ্জ মেডিকেলে। ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুর আনুমানিক 2টা নাগাদ ওই রোগীর পরিজনেরা অভিযোগ করেন, রোগীর রিপোর্ট নিয়ে ওয়ার্ডে ঢোকা নিয়ে নিরাপত্তা কর্মীরা বাধা দিলে সেই বচসা বাঁধে। তাদের অভিযোগ নিরাপত্তা কর্মীরাই তাদের মারধর করে। মেডিকেল সূত্রে জানা গেছে, ওই রোগীর আত্মীয়রা জোর করে ঢুকতে চাইলে বাধা দেয় নিরাপত্তা কর্মীরা। এরপরে নিরাপত্তা কর্মীদের উপরে চড়াও হয় রোগীর পরিজনেরা। ঘটনাস্থলে ছুটে আসে বিরাট পুলিশ বাহিনী। দুজন রোগীর পরিজনকে আটক করে তারা। এদিন এই বিষয়ে ওই রোগীর পরিজনদের মধ্যে একজন সমীর উদ্দিন মোহাম্মদ বলেন, আপনার নাম কি? আমার নাম সমীর উদ্দিন মোহাম্মদ। কোথায় বাড়ি আপনার? আমাদের গোমরদা বাড়ি, তেঁতুলতলা। আচ্ছা, এখানে হাসপাতালে উত্তেজনা কেন, কি হয়েছে? আমরা উত্তেজনা করে নাই স্যার, আমরা আসছিলাম, আগে গেটের সামনে গেলাম, ওখানে বললো আমাদেরকে যেতে দাও, পাসবুক করতে বই দেয়, সেটা নিয়ে গেছিলাম। বললে না, এই টাইম শেষ হয়ে গেছে, এখন যেতে দেবো না। তো আমরা চলে আসলাম। তো আমার ভাই আছে না, ওর হার্টের পেশেন্ট ওই যা ও ছবি করেছে, তো ওগুলো নিয়ে যাচ্ছিল আমার ভাই। তো ওকে বলে যেতে দিব না। কেন যেতে দেবে না? আমার কাছে আমার চাচ্ছে, ওরা পেশেন্ট ফোন করেছে, ডাক্তার এসছে, কাগজগুলো দেখবে, তো ওরা যেতে দিবে না। ভাইকে কী বললেন, কী বলে টাকা যাচ্ছিল নাকি আমার ভাইয়ের কাছ থেকে 500 টাকা। তো আমার ভাই গায়ে ওরা হাত দিল, কলার দিল, বলে ধাক্কা দিয়ে ওরা বের করে দিচ্ছিল। তো আমরা গেলাম, তো আমাদেরকে বার করে দিল। তখন আমার ভোসান গেছিলো, এর গায়ে আবার হাত দিল। ওই পুলিশটা আছে ওখানে দাঁড়িয়ে আছে, একটা গার্ড আছে, ছুটে আছে, ওরা হাত দিচ্ছে এদের কাছে। তখন আমি আবার গেলাম, তখন আমার বড় দাদা আসলো, বলে তোরা গায়ে হাত দিচ্ছিস কেন? ওরা মেয়ে মানুষ, ওদের গায়ে তোরা হাত দিবি কেন? তোদের এত ক্ষমতা কে দিয়েছে? হ্যাঁ, তোর তো একটা সিভিল গার্ড,
তোদের এত ক্ষমতা কে দিয়েছে? হ্যাঁ, তোরা গায়ে হাত দিবি? আমার বড় ভাই গেল, আমার বড় ভাইয়েরও কলার ধরে নিল, আমারও কলার ধরলো, সবারই কলার ধরে ওরা ধাক্কা দিয়ে মারতে মারতে নিয়ে আসলো। একটা কি জানে সিভিল পুলিশ এসে আমার ভাইকে ধরে রেখে দিয়েছে, সিভিল পুলিশ। হ্যাঁ, তো এটা ওদের আইন কানুন? হ্যাঁ, দুজনকে থানায় নিয়ে গেছে। হ্যাঁ, এটা কি মমতার আইন কানুন? এভাবে থানার মধ্যে চলছে হসপিটালে। আমরা শান্তি চাই, কিছু চাই না আমরা। পুলিশ তো একটু দূরে আছে, গাড়িগুলো এখানে আছে, পুলিশটা ওখানে আছে দাঁড়িয়ে। ওরা তো একই মিলে চারটে পুলিশ চাটি খায়। আমরা কোনো জোর করি নাই স্যার, আমরা একটু জোর করিনি। আগে আমাদেরকে তাড়িয়ে দিল, বলে এখন যাওয়ার টাইম শেষ, তোমরা চলে যাও, আর ঢুকতে দেবো না। তো আমরা এদিকে দাঁড়িয়ে আছি, চা খাচ্ছিলাম, চাটা খেয়ে আমি এখন দাঁড়িয়ে আছি। আমার দাদা পেশেন্টগুলো ওই কাগজপত্রগুলো নিয়ে যাচ্ছিল, আমার ভাই, ওকে যেতে দিল না। তখন আমার টাকা যাচ্ছিল 500 টাকা। তো টাকা দিব কেন ওদেরকে? ওরা কি চাকরি পায় না? ওদের কি মমতা বেতন দেয় না ওদেরকে? আমরা টাকা দিব ওদেরকে। রুকসার খাতুন। কোথায় বাড়ি আপনার? ডারপুর গমরদা। আচ্ছা, কি হয়েছে ঘটনা বলুন তো? আমরা রিপোর্ট নিয়ে ওখানে যাচ্ছিলাম, ওরা বলছে কি যে কি আছে, আমরা বললাম যে আমাদের মা আছে। বলছে এটা কিসের রিপোর্ট? আমরা বলছি হার্টের রিপোর্ট। তো ওরা বলছে না, হার্টের রিপোর্ট এটা না। ওরা বলছে কি যে এটা মিথ্যা কথা বলছিস তোরা, ঢোকার জন্য মিথ্যা কথা বলছিস, এটা হার্টের ইনা। তো আমরা বললাম কি যে হার্টের ইনা তো পড়ে নাও, আপনারা তো পড়াশোনা আছেন, রিপোর্টগুলো ধরে নাও, ওদের হাতে দিয়ে দিলাম, পড়ে নাও। তারপরে বলছে আপনারা মিথ্যা কথা বলছেন, আপনারা মিথ্যা কথা বলছেন। আমাদেরকে ধরে একদম মেরে নিল। আমরা মেয়ে, আমরা ওরা ছেলে, আমাদেরকে কেন মারবে? আমরা এটা বিচার চাই। আমাদের ভাসুরগুলোকে ধরে নিয়ে চলে গেল। হ্যাঁ, 500 টাকা দিয়েছিল। বলছে ঢুকতে দেবে, টাকা দাও। গেটম্যান গুলো ওখানে যেগুলো ছিল সেগুলো। হ্যাঁ, 500 টাকা। আমরা গরিব মানুষ, আমরা 2 টাকা বাঁচানোর জন্য এখানে ভর্তি করেছি। কিসের জন্য ঢুকাচ্ছি? তার জন্য তো এটা, আমরা গরিব মানুষ, আমরা বলছি আমরা গরিব মানুষ, আমাদেরকে কেন মারবে? আমরা এটা বিচার চাই। আমাদেরকে মারবে কেন? ওরা ছেলে, লেডিসকে মারার আইন আছে। হ্যাঁ, পুলিশ ছিল। ওটা ধরে ডান্ডার বাড়ি মেরেছে, ডান্ডার বাড়ি। আমাদের কাছে কিছুই নাই, ওদের ডান্ডাটা আছে, ওটার বাড়ি মেরেছে। আমাদের ভাসুরগুলোকে, আমাদেরকে মেরেছে। আমার দিওরকে, 2টা দিওরকে নিয়ে গেল। নাম জংলু মোহাম্মদ ভুটু, আক্তার আলী। কাকিমা, আমি চুরি করেছি, ঠিক আছে? চুরি করেছিস? সোনা চুরি করেছি, সোনার লোক। কার গলা থেকে? আপনার ছেলের বাচ্চার গলা থেকে। চাঁদা তুলতে এসে চুরি, অবশেষে ওই চোরকে এলাকায় দেখতে পেয়ে ধরে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা। ঘটনায় চোর চুরি করার কথা স্বীকার করেছে বলে জানাচ্ছে এলাকার বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল শুক্রবার মালদার মানিকচক থানার বৈদ্যনাথপুর এলাকায়। মানিকচক থানার পুলিশ ওই চোরকে এলাকাবাসীর হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। বৈদ্যনাথপুর এলাকার বাসিন্দা দীপালি ঘোষের নাবালক সন্তানের গলা থেকে সোনার লকেট চুরি করে নিয়ে পালিয়েছিল এই চোর, এমনটাই জানা যাচ্ছে। জানা গেছে গত দোল উৎসবের দিন এই যুবক এলাকায় কীর্তনের নামে চাঁদা তুলতে আসে। স্থানীয় বাসিন্দারা যে যার মতো করে সহযোগিতাও করে। দীপালি ঘোষ নামে ওই মহিলার বাড়িতে ঢুকে চাঁদা চাইতে আসে এই ছেলেটি। চাঁদা দেওয়ার সাথে কিছু খাবার দিয়েছিলেন ওই মহিলা বলে দাবি তার। 4 বছরের তার নাবালক সন্তান বাড়িতেই খেলছিল। এরই মাঝে সবার নজর এড়িয়ে ওই নাবালকের গলায় থাকা সোনার লকেট চুরি করে ওই যুবক এবং সেটা নিয়ে পালিয়ে যায়। তারপর আরও যুবকের কোনো হদিশ পাচ্ছিল না পরিবার। শুক্রবার আবারও নাজিরপুর স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ওই যুবককে দেখতে পায় এলাকাবাসী। এরপরই তাকে ধরে জিজ্ঞাসাবাদ করতেই চুরির কথা স্বীকার করে নেয় বলে দাবি এলাকাবাসীর। চোর ধরে আটকে রাখার ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি মানিকচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এরপর ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের দাবি এই যুবক মালতীপুর এলাকার বাসিন্দা বলে জানিয়েছে। কীর্তনের নামে চাঁদা তুলতে এসে এভাবে চুরি করে পালিয়ে যাওয়ার পর তার সন্ধান চালাচ্ছিলেন পরিবারবর্গ। এরই মাঝে তাকে পুনরায় আবার এলাকাবাসী গ্রামে দেখতে পেয়ে ধরে ফেলে। চুরি করা সোনার লকেট বিক্রি করেছেন বলে চোর যুবক পরিবারকে জানিয়েছে। যদিও চুরি যাওয়া সোনার মূল্য প্রায় 16,000 টাকা বলে দাবি পরিবারের। সোনার লকেটটি যাতে উদ্ধার করে পরিবারকে দেওয়া হয় পুলিশের কাছে আবেদন করেছে পরিবারবর্গ। শনিবার দিন, হোলির দিন, মানে হোলি দোল যেদিন ছিল সেদিন। হ্যাঁ, সেদিন ছেলেটা এখানে এসেছিল। আসার সময় বাচ্চাটাকে দেখে রং দিয়েছে গালে, দিয়ে গলা হাতটা কেটে নিয়ে চলে গেছিল। আবার বাচ্চা দৌড়তে লাগলো পিছনে। তো আমি দেখলাম ছেলেটাকে বাগানে
তো দেখলাম সেটা আমরা ভাবতে পারিনি সেটা চুরি করে পালাচ্ছে। তো যখন আমি স্ট্যান্ডে যাই সেটা দেখতে পাই স্ট্যান্ডে, ওকে ডাকলাম, ডেকার পরে জিজ্ঞাসা করছি রে তুই চিনতে পারছিস আমাকে? বলছে না, চল তার তোকে চিনারে দিচ্ছে। এবার চিনারি দিলাম, চিনতে পারলো। আমি তুই যে সোনা চুরি করিস, সোনাটা কই? বলছে আমি চুরি করিনি। এবার ওকে এখানে নিয়ে আসলাম, আর পরে একটু ভয় টয় খাওয়ালাম। এবার স্বীকার করলো সেটা আমি নিয়েছি। বলছে পুলিশ থানা কিছু করবা না, আমি সোনাটা দিতে রাজি হলো। বলছে ওরকম হবে। তোমার ওর মাকে ফোন করেছিলাম, ওর মা বলছে সেটাকে মেরে ফেলে দাও, আমরা কোনো দায়িত্ব বলে আমরা মানি না। তো কোথায় বাড়ি সেটা কি বলছে? বাড়ি হচ্ছে মালতিপুর। ওখান থেকে এখানে কি করতে আসছিল? ওই চাঁদা ছিল, ফেক চাঁদা ছিল, এটা মানে তোমার ডুপ্লিকেট। মানে কীর্তনের নামে? হ্যাঁ, কীর্তন নামে। হোলির দিনে এসেছিল কীর্তনের নামে চাঁদা তুলতে? আজকে কি করছিল ওখানে? তোমার স্ট্যান্ডে ছিল চাঁদা তুলতে, ওরা চেক ছিল। একাই না আরো কেউ ছিল? আচ্ছা। তো ওই যখন যাচ্ছিল হেঁটে হেঁটে আমি ওকে চিনে নিয়েছি, চিনে পরে আমাকে ধরে আটকে ওকে জিজ্ঞাসা করলাম, করার পরে এরকম ব্যাপার বললো। ঠিক আছে, নাম টাম কিছু বলেছে? নাম ওর ছেলেটার নামটা বললো শুভঙ্কর কি একটা নাম বললো। আচ্ছা, স্বর্ণকার আছে ছেলেটা, মানে নামটা একটা মনে আসছে না। এর আগে জানিয়েছিলেন আপনারা? না, তখন পুলিশকে জানাননি? না জানাই। আজকে দেখতে পেলেন, তারপরে ধরলেন? দেখতে পেলাম আমরা, মানে ছেলেটা নিয়ে আসলাম এখানে, সে ধরতে হলো। আমরা মানে ইনফর্ম করলাম পুলিশকে, আমরা নিয়ে হাতে আইনটা লাইনি, আইনটা আমরা এনে দিয়ে দিচ্ছি। ওরা যে করবে ওরা করে, আমার জিনিসটা যেন ফেরত পেয়েছি, আমরা এটাই বলতে চাই। পুলিশ এসেছিল? কি বললো পুলিশ? পুলিশ বলছে ঠিক আছে, আমরা চেষ্টা করছি, আবার যতদিন পারবো চেষ্টা করবো, ঠিক আছে। তো বলছে কি যখন ডাকবো তখন যাবা, তো চেষ্টাটা করবো পাওয়ার জন্য। কার নিয়ে গেছিল? আপনার কে হয়? আমার কাকিমা হয়, এটা আমার ভাই হয়। আচ্ছা, কি মনে হচ্ছে এবার কি ফেরত পাবেন সোনাটা? সোনাটা সেটা এখন তো বলা যাচ্ছে না। সেটা যেমন স্বীকার করছে, কোথায় বিক্রি করছে সেটাও বলছে, ঠিকানা দিচ্ছে আমাদেরকে। তো আমরা বলছি পুলিশ থানাটা কি করছে ওখান থেকে দেখছি, আমরা না পারলে আমরা ওখান থেকে সেটাকে নিয়ে যাবো, আমরা চেষ্টা করবো ওখান থেকে নিয়ে আসবো। কি নাম আপনার? আমার নাম দীপক। ছেলেটা এসেছিল আমার বাড়িতে চাঁদা তুলতে, আবার ছেলেটা বলছে আমার খিদা পেয়ে গেছে, একটু খাবার দিবা, তারপর ওকে খাবার দিয়েছিলাম। একাই এসেছিল চাঁদা তুলতে? কিসের চাঁদা নিতে এসেছিল? কীর্তনে। ও কীর্তনের নাম কোথাকার চাঁদা চাইছিল বলছিল? ও বাড়ি বলেছিল মালতিপুরে। আচ্ছা, আবার ওকে খাবার দিলাম। আবার আমার ছেলে তারপরে দুদিন পরে এসেছিল, আমার ছেলেটাকে ওদিকে নিয়ে গেল, বলছে ভাই এদিকে আসো। আর নিয়ে যাবার পরে গোলা থেকে সোনার লক্ষটা কেটে নিয়ে গেছিল। খুলে নিয়েছিল? তারপর জানতে পারলেন কিভাবে? জানতে পারলাম, আমার ছেলেটা বলছে কি মা যাকে খাবার দিয়েছিল না, ও আমার সোনার লক্ষটা কেটে নিয়ে চলে গেল। আচ্ছা, তারপর ওর পিছনে দৌড়ালাম, তো পারলাম না ধরতে। এরাও দেখেছে, অনেক কেউ দেখেছিল, তো পারলাম না ধরতে। আবার আজকে ধরেছিল। এটা হয়েছিল কবে? শনিবার। শনিবার এসেছিল, লোকেরটা নিয়ে গেছিল। আজকে আবার এসেছিল? আজকে দেখতে পেয়েছিলাম গ্রামে? হ্যাঁ, গ্রামে না, স্টেশনে দেখেছিল, নিয়ে এসেছিল। তো ধরে নিয়ে এসেছিল। কি বললো উনি যে চুরি করে নিয়ে গেছে? হ্যাঁ, ও বলছে দোকানে দিয়েছে, বিক্রি করে দিয়েছে। হ্যাঁ, রতুয়াতে। কত টাকা দাম ছিল ওটা? বলছে কি 5,000 বিক্রি করেছে, আমার সোনা ছিল 16,000। পুলিশ এসেছিল? হ্যাঁ, এসেছিল। কি বললো পুলিশ? বলে গেল, আবার বললো কি যাবা থানায় ডাকলো? কি চাইছেন আপনারা? সোনা আমি ফেরত নিব, আমার সোনা শাস্তি চাইছি ওকে। পুলিশ বললো যে দেবে ফেরত? সেটা এখন তো বলেন। থানায় ডেকেছে? বলেছে হ্যাঁ কি না কথা। থানায় ডেকেছে আপনাদের? কি নাম আপনার? দীপালি বাড়ি কোথায়?